সাথে সেনাবাহিনী প্রধানের বা সেনাবাহিনীর একটা টানাপোড়েন চলছে। এখন সেই ক্ষেত্রে যিনি দায়িত্বটা নিয়েছেন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাবর্তনের কথা বলেছেন, অঙ্গীকার করেছেন, অঙ্গীকার করে এই সরকারকে দায়িত্ব দিয়েছেন এবং দায়িত্ব দিয়ে বারবার তিনি স্মরণও করিয়ে দিচ্ছেন, সতর্ক করিয়ে দিচ্ছেন। এবং তারপর সেটার জন্য তিনি প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির সাথে সময়ে সময় সাক্ষাৎ করছেন। যেহেতু একটা ভালনারেবল অবস্থা বর্তমানে চলছে, একটা সেন্সিটিভিটি আছে, একটা ক্রিটিক্যাল জাংশন আমরা অতিক্রম করছি, সেই কারণে তিনি যে স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে একটা একটা জায়গায় আনার জন্য তিনি কাজ করছেন, দায়িত্ব পালন করছেন। সো লং হি ইজ সাপোর্টিং দ্য ডেমোক্রেটাইজেশন প্রসেস অফ বাংলাদেশ, দ্যাট ইজ আন্ডারস্টুড অ্যান্ড দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। এই কারণে যে তিনি তো গণতন্ত্রকে সহায়তা করছেন, যেভাবে জেনারেল নুরুদ্দিন খান 1990 সালে জেনারেল এরশাদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করে একটা অন্তর্বর্তীকালীন সরকার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে অস্থায়ী প্রেসিডেন্ট গঠন করে, তখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল, তারপরে ইলেকশনের মাধ্যমে এটা হ্যান্ড ওভার করা পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামানও সেইভাবে দায়িত্ব পালন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি, আমার কাছে যে খবর আছে সেটা তিনি রাজি হয়েছেন। এবং অনেকে না জেনে অনেক কথা বলে, গুজব ছড়ায়, যে বলে যে রাজি হয়েছেন উনি, হ্যাঁ, এরকম অনেক কথা তারা বলে। তো প্রধান বিচারপতি যে রাষ্ট্রের একটা অন্যতম অঙ্গের প্রধান, 3টা অঙ্গের মধ্যে একটা বড় অঙ্গ, এবং প্রধান বিচারপতি সেখানে জাতীয় স্বার্থে সংবিধান অনুযায়ী এই রায়, সুপ্রিম কোর্টের রায় প্রকাশ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের রায়টা প্রকাশিত হলে, তত্ত্বাবধায়ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হলে সেখানে তিনি দায়িত্ব নেওয়ার অবস্থা আসবে এবং সাংবিধানিকভাবে সবকিছু হবে। এবং এখনো যে যা কিছু হচ্ছে যা সাংবিধানিকভাবে হচ্ছে, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট তার রেফারেন্স দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এবং এর আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত সামরিক শাসন যখন জারি হয়েছিল তখন ছাড়া 1990-এর পর থেকে কখনো সংবিধান স্থগিত হয়নি, সংবিধান বিলুপ্ত হয়নি। এবং যে 1990 সালে জেনারেল এরশাদ প্রেসিডেন্ট, তার পতনের পর জেনারেল এরশাদের ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমেদকে প্রথমে পদত্যাগ করানো হয় সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদ খালি করা হয় এবং ভাইস প্রেসিডেন্ট পদ শূন্য হলে সেই শূন্য পদে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ প্রধান বিচারপতিকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেন জেনারেল এরশাদ প্রেসিডেন্ট। এবং নিয়োগ দেওয়ার পর তাকে শপথ গ্রহণ করান, শপথ গ্রহণের পর তিনি ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ মওদুদ সাহেবের জায়গা তিনি স্থলাভিষিক্ত করেন। এরপরে 3 জোটের রূপরেখা, 3 জোট এবং জামাতের দাবি অনুযায়ী প্রেসিডেন্ট এরশাদ পদত্যাগ করেন। পদত্যাগ করার পর প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষিত হয়। শূন্য হওয়ার পরে এই শূন্য পদে ভাইস প্রেসিডেন্ট অস্থায়ী প্রেসিডেন্ট হয়ে যান এবং তিনি তখন দায়িত্ব পালন করেন। এটা হচ্ছে 91 সালের পরিস্থিতি। 2007 সালের 11 জানুয়ারি আমাদের কাছে যখন ক্ষমতা কেড়ে নেওয়া হলো, জেনারেল মঈন আহমেদের নেতৃত্বে যে সামরিক কু করা হলো, সেই কুর পরে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে রেখে দিতে হলো সংবিধানটাকে অক্ষুণ্ণ রাখার জন্য। এবং সংবিধান অক্ষুণ্ণ রেখে প্রেসিডেন্টকে রেখে সেই প্রেসিডেন্টের অধীনে 2 বছর তারা রিফর্ম করার নামে সেটা মানে পলিটিশিয়ানদের উপরে ক্র্যাক ডাউন করে এবং তারা কিছু ভালো কাজও করেছিল। এই সব কিছু করে নির্বাচন, ভোটার তালিকা, স্বচ্ছ ভোটার তালিকা এগুলো করে 2008 সালে 29শে ডিসেম্বর নির্বাচন করার পরে, জাতীয় সংসদ নির্বাচন করার পরে যখন নতুন সরকার গঠিত হলো, নতুন সরকার গঠিত হওয়ার পরে তারা যখন এই সরকার নতুন প্রেসিডেন্ট নিযুক্ত করলো জিল্লুর রহমানকে, এবং প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ জিল্লুর রহমানকে প্রেসিডেন্ট নিয়োগ দিলেন, সংবিধান অনুযায়ী নিয়োগ দিলেন, শপথ গ্রহণ করালেন এবং দায়িত্ব হ্যান্ড ওভার করে তার দায়িত্ব শেষ করলেন। সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকলো এবং এরপর সাংবিধানিক সরকারই এই দেশে একটা ফেসিবাদ কায়েম করলো। এবং এই সরকারের পরবর্তীতে 2024 সালের যে 5ই আগস্ট একই ধারাবাহিকতা সাংবিধানিকভাবে ব্যবস্থা হয়েছে। এবং একটা কথা বলা হয় যে সেকেন্ড কি বলে ইন্ডিপেন্ডেন্স, তারপরে বলা হয় ইয়ে সংবিধান পরিবর্তন গুলো, এগুলো করলে প্রথম দিনই অনেক কিছু করা যেত। এই কথা একটু আগে বলেছি। মানে এখন আর সংবিধানে হাত দেওয়া সম্ভব না, মানে সংস্কার করা সম্ভব নাকি সংস্কারও করা সম্ভব না? সংস্কার করা সম্ভব, সংবিধান অনুযায়ী অনেক কিছু সংস্কার করা সম্ভব, পরিবর্তন করা, কিন্তু হ্যাঁ, সংবিধান বাতিল করা সম্ভব না। বাতিল করা সম্ভব না। বাতিল করতে গেলে সামরিক শাসন আসলে বাতিল হতে পারে, যেটা আমরা গণতন্ত্রে অ্যাকসেপ্ট করি না। বা যখন এটা হয়ে যায় তার পরবর্তীতে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী জাস্টিস মুনিরের একটা রায় আছে, পাকিস্তানের চিফ জাস্টিস মুনির পাকিস্তান আমলের একটা রায় আছে, সেখানে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলা হয়েছে। এটা হচ্ছে প্রয়োজনের তাগিদে ঘটনা ঘটে যায় তো এটাকে রাষ্ট্র ইনকর্পোরেট করতে হয় এবং করে, এটা উচিত হয়েছে। বাট আমরা সেই অবস্থা থেকে, সেই আমল থেকে বেরিয়ে এসেছি। আমাদের সেনাবাহিনী বর্তমানে ইউনাইটেড নেশনস পিস কিপিং এ সততার সাথে, সুনামের সাথে, যোগ্যতার সাথে, দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। এবং সেনাবাহিনী প্রধান সহ সেনাবাহিনী চায় না রাষ্ট্র ক্ষমতা দখল করতে, তারা রিফর্ম করতে চায়, তারা দেশের ভালো কিছু করতে চায়। এবং এটা এই আমলে যেটা আশা করা হয়েছিল, এক্সপেক্টেড যেটা ছিল, সেটা সেই অনুযায়ী আশানুরূপভাবে হয়নি। এবং অনেক কিছু আছে যে রিফর্ম করা যেত,
সেই রিফর্মের দিকে তারা আগায়নি। ইয়ে জাতীয় ঐকমত্য কমিশন যেগুলা তারা করছে সেগুলো নিয়ে তারা স্ট্রাগল করছে, হাবুডুবু খাচ্ছে। মানে সেগুলা কিভাবে কার্যকর করবে, মানে সেগুলা তো আগে করবে না পরে করবে নির্বাচনের এই ধরনের একটা ইনডিসিশনে, তাহলে ঐক্যমত্য কমিশনের মানে লাভটা হলো কি? ঐক্যমত্য কমিশন ঐকমত্য কমিশনের সদস্যরাই বলছেন বিচ্ছিন্নভাবে মিডিয়াতে বলছেন, বিভিন্ন পত্রিকা তারা বলেছেন যে সাক্ষাৎকারে যে স্থানীয় সরকার নির্বাচনটা তারা এত সময় তারা নিয়েছেন, স্থানীয় সরকার তারা স্থানীয় সরকারকে তারা কি বলে চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কমিশনার, কাউন্সিলর তাদেরকে তারা বাদ দিয়ে দিয়েছেন। বাদ দেওয়ার পদগুলো শূন্য হয়ে গেছে এবং জনগণ সেবা পাচ্ছে না। ট্যাক্স, ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ট্যাক্সের কাগজপত্র, ওইগুলো বিভিন্ন জিনিস, নাগরিক সনদপত্র, এগুলা ইউনিয়ন অফিস থেকে যেগুলো পাওয়ার কথা সেগুলো তারা, পৌরসভা থেকে যেগুলো পাওয়ার কথা, সিটি কর্পোরেশন থেকে যেগুলো পাওয়ার কথা, এই সব পদগুলোকে বরখাস্ত করার ফলে তারা জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং এগুলো যদি তারা করতেই পারবে না তাদের সময়ের মধ্যে, তারা এগুলো হাত দেওয়া উচিত ছিল না। যেহেতু তারা হাত দিয়েছে, তারা এই পদগুলোকে নির্বাচনের মাধ্যমে পূর্ণ করা দরকার ছিল। তারপরে নির্বাচনে এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে, এটার কোনো রিফর্ম হয় না। পাকিস্তানে অনেক বছর ধরে গ্রাজুয়েট মিনিমাম যে কোনো নির্বাচনে হওয়ার জন্য যোগ্যতার মধ্যে সন্নিবেশিত হয়েছে, কার্যকরী হয়ে কাজ চলছে। এছাড়া যে এখানে বাংলাদেশের সংবিধানে ইসলামী মূল্যবোধ যেটা ছিল, যেটা জিয়া রহমান করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, এবং জেনারেল এরশাদ যে তিনি সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন, সব দলটা মেনে নিয়েছিল। অর্থাৎ যেটা জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত হয়েছিল। যদি আন্দোলন, গণতন্ত্র, স্বৈরাচার অনেক কিছুই বলা হচ্ছিল, কিন্তু সব দল, এমনকি বিএনপি 1991 সালের পর ক্ষমতা আসার পর 88 সালে যে প্রেসিডেন্ট এরশাদ যে সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করেছিলেন অষ্টম সংশোধনী অনুযায়ী, যদিও অষ্টম সংশোধনীর একটা অংশ হাইকোর্ট বেঞ্চ স্থাপনটা বাতিল করা হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে, রাষ্ট্রধর্ম রেখে দেওয়া হয়েছিল, এবং বেগম জিয়ার নেতৃত্বে সরকার 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত এটা অক্ষুণ্ণ রেখেছিল। 1996 সাল থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার এটাকে অক্ষুণ্ণ রেখেছিল, এবং 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকার আবার ক্ষমতা আসার পরে এই রাষ্ট্রধর্ম ইসলাম সহ সবগুলো অক্ষুণ্ণ রেখেছিল। এবং 2008-এ আওয়ামী লীগ ক্ষমতা আসার পর, যদিও 2015-তে তারা সংবিধান সংশোধন করেছিল, পঞ্চদশ সংশোধনী সংবিধান করেছিল 2011-তে, এই 11-তে সংবিধান সংশোধন যেটা করেছিল সেইখানে তারা নতুন করে রাষ্ট্রধর্ম ইসলামকে সংযোজন করেছিল, যদি যেখানে ক্যাটাগরি বাতিল করেছিল। অর্থাৎ এইভাবে জাতীয় ঐক্যমত্য হয়ে গিয়েছিল।